নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ভোরের স্বপ্ন, কলমে সুচন্দ্রা চক্রবর্তী। অরুণিমা ঘরে ঢুকে বলল, রাত তো অনেক হলো, চলো এবার আমরা ডিনারটা সেরে নিই। রাজ মোবাইলে কার সাথে যেন খোশ গল্পে মগ্ন ছিল। অরুণিমা ঘরের ভেতর ঢুকতেই সে ফোনটা রেখে দিয়ে বলল, হ্যাঁ চলো ডার্লিং, এবার খেয়ে নেওয়া যাক। প্রায় দিন কয়েক হলো রাজের ব্যবহারে এক আশ্চর্য চেঞ্জ দেখতে পাচ্ছে অরুণিমা। প্রায় নিচু স্বরে কার সাথে যেন ফোনে কথা বলে। অরুণিমা এসে পড়লেই ব্যস্ত হয়ে ফোনটা নামিয়ে রাখে। শুধু তাই নয়, আজকাল অরুণিমাকে বিশেষ কাছেও টানে না সে। 2 বছরের বিবাহিত স্ত্রীর সাথে সবসময় একটা ডিস্টেন্স মেনটেন করে চলে সে। অরুণিমা একদিন জিজ্ঞাসা করেছিল এই ব্যবহারের কারণ, কিন্তু কাজের চাপের দোহাই দিয়ে এড়িয়ে গিয়েছিল রাজ, কোনো সদুত্তর পায়নি সে। একদিন অরুণিমা বাড়ি ছিল না, বাপের বাড়ি গিয়েছিল 2 দিনের জন্য। ফিরে এসে শাশুড়িমার মুখে যা শুনল সেটা শুনে সে ভীষণ অবাক হয়ে গেল। তিনি বললেন, বৌমা তোমার কপাল পুড়েছে গো মা। মানে কি বলছেন আপনি? আর কি বলছি, রাজেশ যে অন্য মেয়ের প্রতি আসক্ত হয়েছে গো। তুমি বাড়ি ছিলে না, রাজেশ দেখি কার সাথে যেন ভিডিও কলে কথা বলছিল। আমি সেই সময় তোমাদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম হয়তো তোমার সাথেই কথা বলছে, কিন্তু তারপর দেখি সৃজনী বলে ডাকছে, বলছে সৃজনী আই লাভ ইউ সো মাচ। আপনি ঠিক শুনেছেন? তা নয় তো আর কি বলছি মা। আমি ঘরে ঢুকতেই ফোনটা নামিয়ে রাখলো, কেমন যেন ভয় পেয়ে গেল। আমি জিজ্ঞেস করতেই বলল, ও নাকি তোমায় ভালোবেসে সৃজনী বলে ডাকে, অথচ বাড়িতে তো কোনোদিন ওই নামে ডাকতে শুনিনি। সেই জন্যে আমি অবাক হয়ে গেলাম, ভাবলাম এটা তোমায় জানানো উচিত। আপনি ভালো করেছেন মা, আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো ওর সাথে আছি। হ্যাঁ মা, বলো তো। সব কথা খুলে বলতেই রাজ হো হো করে হেসে গড়িয়ে পড়ল। মা এই কথা বলেছে? উফ, মাকে নিয়ে সত্যি আর পারা গেল না। কেন কেন আবার? আমি সৃজনের সাথে কথা বলছিলাম, আমার কলিগ। মা সৃজনী শুনেছে ওটাকে, ব্যাস এসেই যত আবল তাবল প্রশ্ন। আমি যতই বোঝাই যে মা তুমি ভুল শুনেছ, ওটা সৃজনই নয় সৃজন, কিন্তু মা যে কিছুতেই মানতে চায় না। শেষে আমি বিরক্ত হয়ে বলে দিলাম, তোমার বৌমাকে আমি ভালোবেসে সৃজনী বলে ডাকি, এবার খুশি? কিন্তু রাজ, তোমার অফিসে সৃজন বলে কেউ আছে বলে তো কখনো শুনিনি। আগে ছিল না ডার্লিং আমার, ও নিউ জয়েন করেছে এই 1 মাস হলো। কাজের প্রেশারে তোমার বলাই হয়নি ওর কথা। কি বলবো ওরু, এত মিশুকে ছেলে এই কদিনে বন্ধুর মতো আপন করে নিয়েছে আমার। আচ্ছা বেশ। অরুণিমার ব্যাপারটা বিশ্বাস করতে বেশ অসুবিধা হয়, কিন্তু তার মনে সন্দেহের কথা সে প্রকাশ করে না রাজের কাছে। সেদিন রাতে শুয়ে অরুণিমা এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল সে আর রাজ ফিরে গেছে সেই 7 বছর আগের কলেজ জীবনে। সে দেখল রাজ আর সৃজনী একে অপরের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে একটা পার্কে, আর একে অপরকে প্রেম মাখা দৃষ্টিতে দেখছে। দুজনের মুখে লাজুক হাসি। অরুণিমা পার্কের একটা গাছের আড়াল থেকে সবটা দেখছে। এই পর্যন্ত দেখে অরুণিমার ঘুম ভেঙে গেল। ও দেখল ভীষণ ঘেমে গেছে, ঘামে বালিশটা পর্যন্ত ভিজে গেছে। রাজ পাশে শুয়ে অঘরে ঘুমোচ্ছে। স্বপ্নটা দেখেই হঠাৎ সৃজনীকে আবার মনে পড়ে গেল অরুণিমা। এতদিন ও বা রাজ কারোর মধ্যে ওই নামটা ওঠেনি, তাই একরকম ভুলেই গিয়েছিল সৃজনীর কথা। আজ এই দুঃস্বপ্নটা যেন আবার সবটা মনে করিয়ে দিল। অরুণিমা আর রাজ একসাথে একই কলেজে পড়ত, একই সাবজেক্টে। কলেজের প্রথম দিনেই রাজের ওপর ক্রাশ খেয়েছিল অরুণিমা, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। কিন্তু কিছুদিন পরেই সে জানতে পারে রাজ অলরেডি অন্য একজনকে ভালোবাসে, যার নাম সৃজনী। মেয়েটা অরুণিমাদের ডিপার্টমেন্ট না, অন্য সাবজেক্ট ছিল ওর। অরুণিমা একদিন যখন বন্ধুদের সাথে পার্কে গিয়েছিল বেড়াতে, ওরা বান্ধবীরা টোন কেটে বলেছিল, ওই দেখ বস তোর ক্রাশ। অরুণিমা পার্কের একটা গাছের আড়াল থেকে সবটা দেখেছিল দুজনে পাশাপাশি হাঁটছে একে অপরের হাত ধরে। অরুণিমার বুকের বাদিকে সেদিন চিনচিনে ব্যথা বেজেছিল। ভেবেছিল, ইস আমি যদি সৃজনী হতাম। কিন্তু তাকে সৃজনী হতে হয়নি আর। একদিন তার কানে এলো সৃজনীর সাথে ব্রেকআপ হয়ে গেছে রাজের। তখন ওরা পড়ে 2nd ইয়ারে।
থার্ড ইয়ারের শেষ দিকে রাজ প্রপোজ করেছিল অরুণিমাকে। অরুণিমার সেদিন মনে হয়েছিল এটা কি সত্যি নাকি স্বপ্ন দেখছে ও ঘুমের ঘরে। এরপর দুজনের পড়া শেষ হয়, এস্টাবলিশড হয়, দুজনেই বিয়েটাও ধুমধাম হয়। বিয়ের পর 2 বছর ভীষণ সুখী ছিল ওরা, কিন্তু গত 2.5-3 মাস হলো রাজের আচরণে অসঙ্গতি লক্ষ্য করছে। সবসময় রাজ যেন তার অরুকে অ্যাভয়েড করার চেষ্টা করে। কপালের ঘামটা শাড়ির আঁচলে মুছিয়ে অরুণিমা জল খায়। হঠাৎই ওর মনে হলো এই সৃজনী সেই সৃজনী নয় তো, পুরনো প্রেম আবার ফিরে আসেনি তো রাজের জীবনে। আর সেই জন্যই অজান্তে অরুণিমার চোখে জল আসে। সেভাবে ব্যাপারটা এত হালকাভাবে নিলে হবে না, রাজকে চোখে চোখে রাখতে হবে, দরকার হলে তার মোবাইলটাও চেক করবেও। একদিন রাজ যখন স্নানে গিয়েছিল, অরুণিমা দেখলো রাজের ফোনে একটা মেসেজ ঢুকেছে। অরুণিমা দেখে মেসেজটা যে করেছে তার নাম লেখা সৃজন। সৃজন মেসেজ করেছে, কি গো আজ কখন আসছো? আজ যেন লেট করো না, আবার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে আমার। সে দেখে সৃজনের প্রোফাইল পিকচার একটা ছেলের ছবি, আবার সে মোবাইলটা বিছানায় রেখে দেয়। নিজের প্রতি নিজেরই ঘৃণা হয় তার রাজকে অহেতুক সন্দেহ করার কারণে। এরপরে বেশ কয়েকটা দিন বেশ ভালোই কাটে অরুণিমা। অন্যদিকে বৌমাকে এত হাসি খুশি থাকতে দেখে তার শাশুড়ি মা তুহিনা দেবীও বেশ নিশ্চিন্ত হয়েছে। কিন্তু কতদিন? একদিন রাজ অফিসে গিয়েছিল, তুহিনা দেবী আর অরুণিমা শপিং করতে বেরিয়েছিল সেদিন। শপিং করে ফেরার পথে হঠাৎ অরুণিমার চোখে পড়ে একটা গাড়িতে সৃজনী বসে আছে, আর রাজ উঠছে সেই গাড়িতে। এতদিন পরেও সৃজনীকে চিনতে একটু অসুবিধা হয়নি। সাথে সাথে কথাটা তুহিনা দেবীকে জানায়। এরপর তুহিনা দেবী আর অরুণিমা একটা ট্যাক্সি ধরেন, তারপর ফলো করেন রাজার গাড়িটা। ওরা দেখে রাজ আর সৃজনী গাড়িটা একটা অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে ওরা অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে গেল। দূরত্ব রেখে ওদের ফলো করে গেলেন তুহিনা দেবী আর অরুণিমা। ওরা দেখলো রাজ আর সৃজনী একটা ফ্ল্যাটে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। প্রায় মিনিট 5 পর যখন অরুণিমা কলিং বেলটা বাজালো, রাজের দরজাটা খুলতে বেশ কিছুটা সময় লাগলো। দরজা খুলেই রাজ একদম থ। সে এই মুহূর্তে এক্সপেক্ট করেনি অরুণিমা আর তুহিনা দেবীকে। কোনো রকমে থতমত খেয়ে সে বলল, তোমরা এখন এখানে? খুব ভুল সময় এসে পড়লাম না রে বাবু, ঘৃণার সুরে বললেন তুহিনা দেবী। রাজ, তুমি যখন ভালোই বাসনি আমায়, তাহলে বিয়েটা কেন করেছিলেন? আর পুরনো প্রেমিকার সাথে ব্রেকআপের নাটকটাই বা করতে গেছিলে কেন? জবাব দাও। হ্যাঁ, একদম ঠিক ধরেছ তুমি অরুণিমা। ফ্ল্যাটের ভেতর থেকে বেরিয়ে এলো সৃজনী। তার চুল উস্কো খুস্কো, লিপস্টিক ঘেটে গেছে, কানের একটা দুল নেই, পরনের পোশাকটাও এলোমেলো। ওকে দেখে তুহিনা দেবী ঘেন্নায় মুখ ফিরিয়ে নিলেন। সৃজনী বলে যেতে লাগলো, আমার রাজ সারা জীবন আমাকেই ভালোবাসে, সে কোনোদিনই তোমায় ভালোবাসেনি। আমার ওপর অভিমান করে আমায় দেখানোর জন্য তোমার সাথে রিলেশনশিপে গিয়েছিল। বিয়েটা ও ওই জন্যই করেছিল, নইলে আমার মতো সুন্দরীকে ছেড়ে তোমার মতো ব্যাকডেটেড মোস্ট অর্ডিনারি মেয়েকে কোন দুঃখে রাজ ভালোবাসতে যাবে শুনি? তাই রাজ? চোখ ভরা জল নিয়ে অরুণিমা প্রশ্ন করে, এতগুলো দিন তাহলে সবটাই মিথ্যে দিয়ে করা? আমাদের কাটানো এতগুলো দিন, মধুর রাতগুলো সব মিথ্যে? সব? কি হলো বাবু, বৌমার কথার জবাব দে। হ্যাঁ তাই মা, তাই। আমার সাময়িক ভুল ছিল অরুণিমার সাথে জীবন কাটানো, আজ সেই ভুল ভেঙেছে। আজ আমি বুঝতে পেরেছি যে সৃজনই লাইফের সব। বাবু, রাজের গালে সজোরে চড় মেরে তুহিনা দেবী বললেন, ইচ্ছে হচ্ছে তোকে খুন করে ফেলি আমি। শোন বাবু, ওই অসভ্য মেয়ে মানুষের সাথে যদি তোকে থাকতে হয়, তাহলে আমাদের বাড়ির দরজা তোর জন্য চিরদিনের বন্ধ, এ কথা মনে রাখিস। তোমাদের বাড়ি? অট্টহাসিতে ফেটে পড়ে রাজ। মা, মাত্র কটা বছরে সব ভুলে গেলে তোমরা? সামান্য কেরানির চাকরি করে বাবার অকাত ছিল না ওরকম দালানের মতো একখানা বিশাল বাড়ি করা, শুধু ভিটেটুকুই ছিল। তার উপর জরাজীর্ণ একতলা বাড়ি ছিল। আমি তো পুরনো বাড়িটাকে ভেঙে নতুন বড় বাড়িটা বানিয়েছি নিজের ইনকামে, আর আজ আমার বাড়ি থেকে আমাকেই তাড়িয়ে দিচ্ছ?
রাজ, তুমি এত নিচে নেমে গেছো আজ? আমাকে তুমি অপমান করেছো, ঠকিয়েছো, আমি মেনে নিয়েছি, কিন্তু যারা নিজেদের উজাড় করে তোমায় বড় করলেন, নিজের আধপেটা খেয়ে তোমায় পড়াশোনা শেখালেন, সেই মা বাবাকে আজ তুমি... ছি, বেশ করেছি আমি। যারা আমার সৃজনীকে অসভ্য বলে তাদের আমি নিজের লোক বলে মানি না, আর তাদের সাথে থাকারও বিশেষ ইচ্ছে আমার নেই। ছেড়ে দাও বৌমা, আমি যে রাজকে চিনতাম এতদিন সে মরে গেছে। আসলে সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে আর ব্যক্ত করেন না তুহিনা দেবী। বললেন, অরুমা, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই গো মা, চলো, এখন আমাদের অনেক কাজ বাকি, গোছগাছ করতে হবে অনেক, একটা ভাড়া বাড়ি খুঁজতে হবে যে। তুমি, আমি আর তোমার বাবা সেখানেই উঠবো, ওই পাপপুরিতে আর এক মুহূর্তও না। চলো। বিপর্যস্ত অরুণিমার হাত ধরে একদম একরকম তাকে টেনে নিয়েই চলে গেল তুহিনা দেবী। কেটে গেছে বেশ কয়েকটা দিন। অরুণিমা, তুহিনা দেবী আর রাজের বাবা অবিনাশবাবু এখন আর বাড়িতে থাকেন না, উঠে এসেছেন একটা ভাড়া বাড়িতে। বাড়ির মালকিন একজন বয়স্ক বিধবা রমা দেবী, তার এক ছেলে আছে, কিন্তু সেই ছেলের সাথে অরুণিমাদের কখনোই দেখা হয়নি। আর সেই ছেলের কথা জিজ্ঞেস করলেও রমা দেবী কিছুই বলতে চান না, হয় এড়িয়ে যান, নয়তো প্রসঙ্গ পাল্টে ফেলেন। ব্যাপারটা অরুণিমার বেশ অদ্ভুত লাগে। এই ব্যাপারে তুহিনা দেবী আর অবিনাশবাবুর কাছে বলতে গেলে ওরা শ্লেষের হাসি হেসে বলেন, নিজেদের যা গুণধর ছেলে, অন্যের ছেলের ব্যাপারে আমাদের নাক না গলানোই ভালো, বলে চোখের জল মোছেন। কিন্তু অরুণিমা ভাবে কিছু একটা রহস্য নিশ্চয়ই লুকিয়ে আছে রমা দেবীর ছেলের ব্যাপারে। সে ঠিক করে এই ব্যাপারে খোঁজ খবর নেবে। সেই মতো সে পাড়ার অন্যান্য বাড়ির পুরুষ মহিলাদের সাথেও কথা বলে সে, কিন্তু সকলেই প্রত্যুত্তরে কেবল একই কথাই বলে যে রমা দেবী মাত্র মাস কয়েক হলে এখানে এসেছে, উনি এই পাড়ার নয়, মাস কয়েক আগে নতুন বাড়ি কিনে এ পাড়ায় এসেছেন, তাই পাড়ার কেউই ওর বা ওর পরিবারের সম্বন্ধে কিছুই জানে না। তারা শুধু এটুকুই শুনেছে যে রমা দেবীর এক ছেলে আছে যার নাম পলাশ, কিন্তু সে ছেলে কী করে, এখন কোথায় আছে, সেসব কিছুই জানে না কেউ। কারোর কাছে তেমন সদুত্তর না পেয়ে সন্দেহ আরও বেড়ে যায় অরুণিমা। পলাশ কি তবে কোনো অপরাধ জগতের সাথে যুক্ত? তা যদি নাই হয়, তবে মহিলারা তো গোপনীয়তা কিসে নিজের ছেলেকে নিয়ে? অরুণিমা ঠিক করে সে মহিলার চাল চলনে নজর রাখবে, তাকে যেন তেন প্রকারেণ জানতেই হবে কিসের এত লুকোচুরি। একদিন রমা দেবী সকালে তুহিনা দেবীকে ডেকে বললেন, দিদি, একটু মন্দিরে যাচ্ছি পুজো দিতে, আপনার যদি এ সময় কোথাও বেরোন প্লিজ মেন গেটটা লক করে দিয়ে যাবেন, কেমন? এই নিন তালার চাবি। বলেই তালা চাবিটা তুহিনা দেবীর হাতে দিয়ে রমা দেবী বেরিয়ে পড়লেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।